নমস্কার। গল্প যখন ভাবাই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত। আজকের গল্প লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের আছি। গল্প পাঠে আমি ইন্দু। গল্পটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তাহলে শুরু করি আজকের গল্প লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের আছি। বারান্দায় বসে থাকতে থাকতে একটু ঝিমুনি মতন এসে গিয়েছিল প্রিয়ব্রতর। চটকা ভাঙল উড়ে আসা কথোপকথনের শব্দে। টের পেলেন সরমার বাঁধা পুরুত বিমল হালদার এসেছে বাড়িতে। বাইরের ঘরে ফর্দ বানানো চলছে জোর, ঘাট কাজের, শ্রাদ্ধের। কোন কোন উপকরণ কতটা লাগবে বিমল তার মাপ বলছে। পিকলু লিখে নিচ্ছে প্রশ্ন করে করে। চোখ থেকে চশমাটা নামালেন প্রিয়ব্রত। কাচ মুছছেন, ভুরুতে ভাঁজ। তেল, ঘি, মধু, প্যাকাটি, কুশ শব্দগুলো ধাক্কা মারছে কানের পর্দায়। এত চেঁচিয়ে চেঁচিয়ে না আওড়ালেই কি নয়। সকাল থেকে মাথাটা ধরে আছে। ওই চিৎকারে টিপ টিপ ভাব বেড়ে যাচ্ছে আরও। এখন এক কাপ চা পেলে আরাম হতো খানিক। কটা বাজে? সূর্যের হাল দেখে মনে হয় বেলা অনেকটাই গড়িয়েছে। এখনো কি চায়ের সময় হলো না? অভ্যেস মতোই প্রিয়ব্রত হেঁকে উঠছিলেন। সরমা, কেটলি চড়িয়েছ? প্রশ্নটা কণ্ঠনালীতেই থমকে রইল। ফ্যাকাশে হাসি ভেসে উঠেছে ঠোঁটে, কাঁপছে। ভূষকালি মাখা হ্যারিকেনের আলোর মতো। আশ্চর্য! 8-8টা দিন হয়ে গেল সরমা নেই। এখনও কেন যে তার অনস্তিত্বটা ধাতস্থ হলো না। প্রিয়ব্রতর ক্ষোভটা ফের জাগিয়ে উঠল। একটা অক্ষম জ্বালা, সঙ্গে বোধ হয় খানিকটা পোড়াও আছে। বলা নেই কওয়া নেই, ড্যাং ড্যাং করে কেমন চলে গেল সরমা, এক্কেবারে বিনা নোটিসে। এতটুকু প্রস্তুতির অবকাশ দিল না। অবশ্য মৃত্যু আসন্ন জানলেও কি মনকে পুরোপুরি তৈরি করা যায়? 8 দিন আগের সন্ধেটাকে আবছা আবছা দেখতে পাচ্ছিলেন প্রিয়ব্রত। রোজকার মতোই পুজো টুজো সারল সরমা। টিভিতে খানতেনেক সিরিয়াল গিলল। 9টা নাগাদ খাওয়া দাওয়া। নাতনির জ্বর যাচ্ছিল বলে মেয়েকে ফোন করে তার খোঁজ খবর নিল স্বভাব মতো। ফুলকপির ডালনায় ঝাল বেশি দেওয়া নিয়ে স্বামী স্ত্রীতে মৃদু বিতণ্ডাও হয়েছিল, যেমন হয় নিত্য। তারপর রাতে বিছানা টিছানা করে মশারি পর্যন্ত টাঙালো নিজের হাতে। ঠান্ডা পড়ছে বলে জানলা বন্ধ করা, ঠাকুর প্রণাম, বাতিগ্রস্তর মতো খাটের পাশে চেয়ার টেনে এনে তার উপরে জল রাখা, কোনো নিয়মেরই ব্যতিক্রম ঘটেনি। তখনও সরমা দিব্যি স্বাভাবিক। মশারিতে ঢুকে কি যে হলো, হঠাৎ এক মৃদু আর্তনাদ, পরক্ষণেই সংজ্ঞাহীন। সঙ্গে সঙ্গে ডাক্তারকে কল, মেয়ে জামাইকে ফোন। ডাক্তার বাড়িতে পা রাখার আগেই সব শেষ। চিকিৎসা করার সুযোগটা পর্যন্ত মিলল না। কোনো মানে হয়? নির্ঘাত প্রেশার সুগারের রোগ বাঁধিয়ে বসেছিল সরমা। বোঝার তো জো নেই। কস্মিনকালেও চেকআপ ফেকআপের ধার ধারেনি। প্রিয়ব্রতকে ঠেলে ঠেলে ডাক্তারের কাছে পাঠাবে, অথচ নিজে তিনি স্টেথোওয়ালাদের ছায়া মারাবেন না। বললেই বড় বড় লেকচার। আমি তোমার মতো হেঁপোকেশো রোগী নই, নিজেকে সামলাও তাহলেই হবে।
ইদানিং অবশ্য হাঁটুর ব্যথায় কাহিল হতো মাঝে মধ্যে। নিজেই ওস্তাদি মেরে পেনকিলার খেত মুঠো মুঠো। উল্টো পাল্টা ওষুধেরই কোনো প্রতিক্রিয়া হয়েছে কি না কে বলতে পারে। সেরিব্রাল অ্যাটাক কি অকারণে হয়? বাবা, বাবা! বারান্দায় পিকলু, পরনে মাতৃবিয়োগের ধরাচুরো, গলাময় খোঁচা খোঁচা দাড়ি, ট্যাকে কুশাসন, হাতে মোবাইল, গায়ে একখানা হাফ স্লিভ সোয়েটারও জড়িয়ে রেখেছে। এখনও তেমন একটা শীত পড়েনি, তবুও। সরমা বড্ড পুতুপুতু করে মানুষ করেছে ছেলেটাকে। চশমাখানা পরে নিয়ে সোজা হলেন প্রিয়ব্রত। গত কদিন ধরেই গলায় একটা ডালা জমাট বেঁধে আছে সর্বক্ষণ। গলা ঝেড়ে ডালাটাকে সরানোর চেষ্টা করলেন। কৃত্রিম সপ্রতিভ ভাব ফোটালেন স্বরে। কিছু বলবি মনে হচ্ছে? ঘাট কাজ নিয়ে তোমার সঙ্গে একটু আলোচনা ছিল। আমার তো কোনো কাজ ফাজ নেই। না না, কাজটা কোথায় করা যায় সেটাই ভাবছিলাম। সে আমি কি বলবো, ওটা তো তোমার আর বিমলের ব্যাপার। ঠাকুরমশাই তো বলছেন ঘোষপুকুরে সেরে নিতে। ওখানে নাকি আজকাল অনেকেই করে। ভালো, তাই করো, ঝঞ্ঝাট কম। কিন্তু আমার যে মন খুঁতখুত করছে বাবা। গঙ্গায় গেলেই কি ভালো হয় না? গড়িয়া থেকে বাবুঘাট কি এমন দূর? ট্যাক্সি নিয়ে নেব। তোমারই হ্যাপা বাড়বে। পুরুত, নাপিত, নতুন জামাকাপড়, জিনিসপত্র, যাবতীয় বোঝা টেনে টেনে নিয়ে যেতে হবে। তারপর ধরো তোমার বউও আছে। ওর যাওয়া তো অব্লিগেটরি নয় বাবা। বাড়িতেই নাপিত ডেকে নড়ুন ছুঁইয়ে। তবে আমি বলবো সুপর্ণাও চলুক। যাওয়া উচিত। দেখো যা ভালো বোঝো। তবে গঙ্গায় গিয়ে কাজ করলেই কি তোমার মার অনন্ত স্বর্গবাস হবে? নাকি পুকুরে ক্রিয়াকর্ম করলে সে নরকে পচবে? উফ বাবা! পিকলু হেসে ফেলল। আমিও কি এসব বিশ্বাস করি? তবে তবে কি? মা তো মানত। তার বিশ্বাস অবিশ্বাসকে তো অনার দিতেই হয়। তাছাড়া সবই যখন করছি, এটুকুই বা ফাঁক রাখি কেন? আমি তো আপত্তি করিনি। তুমি তো সব ব্যাপারেই খুব প্র্যাকটিক্যাল, তাই বলছিলাম। খোঁচাটা কি বেশি তীক্ষ্ণ শোনালো? প্রিয়ব্রত আর চোখে লক্ষ্য করলেন ছেলেকে। তেমন একটা ভাবান্তর তো চোখে পড়ে না। শোকার্ত পিতার মন্তব্য ভেবে খুব একটা আমল দিল না বোধহয়। সরমা শুনলে অবশ্য বেজায় চটে যেত। ছেলের সম্পর্কে সামান্যতম টিপ্পণীও পছন্দ করে না সরমা। ফের ভুল বললাম, করত না। এই নিয়ে কত যে ধুন্ধুমার বেঁধেছে। এই তো এবার পুজোয় পিকলু বাচ্চা নিয়ে কলকাতায় এলো। রাজা আর পুচকুন সহ সুপর্ণা উঠল লেক রোডে, সুপর্ণার বাপের বাড়িতে। ষষ্ঠী থেকে দশমী সেখানে কাটিয়ে তবে আসবে গড়িয়ায়। পিকলুও গোটা পূজা ওখানেই পড়ে রইল সারা দিন। রাতে শুধু বাড়ি ফিরে শয্যাগ্রহণ। তাও তো অষ্টমীর রাতে ফিরলই না। বছরকার দিনে বাচ্চা দুটোকে একবার দেখিয়ে নিয়ে যা, বাবুর সে হুঁশই নেই। দুঃখ করে প্রিয়ব্রত বলেছিলেন, তোমার পুত্তুর এখন বালিগঞ্জ চিনে গেছে। গড়িয়ার বাপমাকে তার আর মনে ধরছে না। শুনেই সরমা ঝনঝন, কি ছিরির কথা! এ বাড়িতে সারাক্ষণ পড়ে থেকে পিকলু করবেটা কি? হ্যাঁ, তোমার হাঁড়ি মুখ দেখবে বসে বসে? ওখানে ঘরের দরজায় প্যান্ডেল, ভিড়, আলো, হইহল্লা।
ও বাড়িতে এত লোকজন, 4 বছর পর পুজোর সময় এলো। কটা দিন মনের সুখে আনন্দ ফুর্তি করবে না সবাই? ছেলে ব্যাঙ্গালোরে ফ্ল্যাট কিনছে শুনে প্রিয়ব্রত ঠাট্টার সুরেই বলেছিলেন, বুঝলে তো, পাছে এই গেঁয়ো পরিবেশে ফিরতে হয়, তাই তোমার পিকলু সোনা আগেভাগেই গোড়া মেরে রাখছে। সঙ্গে সঙ্গে সরমার ওকালতি, তুমি কি চাও ছেলেটা ওখানে অনন্তকাল মাস মাস 12,000 করে ভাড়া গুনে যাক? জানো না লোন নিয়ে বাড়ি করলে ট্যাক্সে কত ছাড় হয়? নিজের ছেলে একটা সম্পত্তি বানাচ্ছে, তাই দেখেও তোমার চোখ টাটাই। প্র্যাকটিক্যাল হওয়ার দোহাই পেরে ছেলে উল্টে সিধে যা বোঝাতো তাতেই উদ্বাহু হয়ে নৃত্য জুড়ত সরমা। এখান থেকে বদলি নিয়ে ব্যাঙ্গালোর চলে গেল পিকলু। সরমার কণ্ঠে পিকলুরই যুক্তি, হেড অফিসে থাকলে উন্নতির সম্ভাবনা অনেক বেড়ে যায়, প্লাস মাইনে বেশি, সুযোগও কত। নিজের কোম্পানির সঙ্গে না বনলে টুকুস করে বেটার কোথাও চলে যেতে পারবে। আর ব্যাঙ্গালোর কী বা এমন দূরদেশ, আকাশপথে মাত্র 2.5 ঘন্টা। পিকলুর আত্মকেন্দ্রিকতা বোঝার মতো বুদ্ধি সরমার ঘটেছিল না। মায়ের মৃত্যু সংবাদ পেয়ে ছেলে তড়িঘড়ি উড়ে এসেছে, কাছা নিয়েছে, কঠোরভাবে অশৌচ পালন করছে, ঘটা করে শ্রাদ্ধশান্তি করবে। সরমা নিশ্চয়ই ওপারে বসে আহ্লাদে আটখানা। অবশ্য আদৌ ওপার বলে যদি কিছু থাকে। পিকলু ঘরে ঢুকে গিয়েছিল। বিমল হালদারের সঙ্গে কথা বলতে বলতে তাকে গেট অবধি এগিয়ে দিয়ে এলো। ফের ফিরেছে বারান্দায়। প্রিয়ব্রতর পাশের চেয়ারটায় বসল, কুশাসন পেতে, হাতে একখানা ফুলস্কেপ কাগজ, চোখ বোলাচ্ছে এক মনে, লাল কালির ডট পেনে টিক মারছে টকাটক। দেখতে না চেয়েও তাকিয়ে ফেললেন প্রিয়ব্রত। কী রে ওটা? নেমন্তন্নর লিস্ট। কাকে কাকে বলা বাকি রইল? অনেক, ভাবছি এবার টেলিফোনে কিছু সেরে নেব। মার সার্কেল তো নেহাত ছোট ছিল না, কতজনকে আর গিয়ে গিয়ে বলা যায়? সবাইকে বলার দরকারই বা কি? তা হয় নাকি? খবর পেয়েই সবাই ছুটে ছুটে এসেছে, ফোন করেছে, কাজের দিন তাদের না ডাকলে চলে? তো কত লোক হচ্ছে শেষ পর্যন্ত? তা ধরো প্রায় 300। এরপর পাড়া আছে, তাদের লিস্ট আলাদা। মার সঙ্গে সবার যা টার্ম, আশেপাশের কাউকেই তো বাদ দেওয়া যাবে না। তা বটে, দুনিয়া শুদ্ধ সকলেই তো সরমার বন্ধু পরিজন। এক সময়ে ভবানীপুরের বাড়িতে ভয়ানক উৎপাত ছিল আত্মীয় স্বজনের, ওই সরমার কারণেই। ভাই, দিদি, ভাসুর, ননদরা তো আছেই। কোথায় কোন রাঙামাসির খুড়তুতো দেওরের মেয়ে, কিংবা লাবু পিসির ননদের ভাসুরজি, সবাই সরমার প্রাণের সখী। দিন ভোর ক্রিং ক্রিং রিং আর খুটুর খুটুর ডায়াল। ভিড়ভাট্টা, হট্টগোল, লোকজনের সঙ্গে গলাগলি, মাখামাখি কোনো কালেই প্রিয়ব্রতর বরদাস্ত হয় না। কিন্তু সরমার ওগুলোই প্রিয়। শেষ বয়সে নিরিবিলিতে থাকার লোভে গড়িয়াতে জমি কিনলেন, ছোটো মোটো একখানা বাড়িও বানালেন। হতশ্রী, কোথায় নিরালা! গড়িয়ায় এসে গোটা পাড়াটাকেই আত্মীয় বানিয়ে ফেলল সরমা। এ বাড়ির বউ, ও বাড়ির মেয়ে, সে বাড়ির নাতনি, সবাই সরমার ভক্ত। বাটি চালাচালি হচ্ছে অনবরত, টিফিন কৌটো ছুটছে এ বাড়ি থেকে ও বাড়ি। অমুকের নাতির সোয়েটার বুনে দিচ্ছে, তমুকের গিন্নিকে ডেকে নতুন ডিজাইন তুলছে দুপুরভর। আর এই বারান্দাটা তো ছিল খবরের কাগজের অফিস। কম্পিউটার, টেলিপ্রিন্টার ছাড়াই
প্রতিটি বাড়ির তথ্য এসে জমা হচ্ছে, কম্পোজ হচ্ছে, মুখে মুখে ছড়িয়ে যাচ্ছে বাতাসে বাতাসে। এ পাড়ায় তাঁরা আছেন 17 বছর। সাকুল্যে 8.5 জন মানুষও প্রিয়ব্রতকে চেনে কিনা সন্দেহ। অথচ সরমার নাম করলে বোধহয় 1/2 মাইল দূরের লোকেরাও এক বাক্যে বলবে, সেই ফর্সা মতন হাসি খুশি চেহারার ছোটোখাটো মহিলা তো। সরমা জনপ্রিয়তার খেসারত দিতে দিতে প্রিয়ব্রত নাজেহাল। শুধু শান্তি বিঘ্নিত হওয়াই নয়, ছেলেমেয়ের বিয়েতে নেমন্তন্ন করতে হয়েছে গাদা গুচ্ছের। এতটুকু গজগজ করলেই পাল্টা ফোঁস। নিজে হুঁকোমুখো হয়ে ঘরে ঘাপটি মেরে থাকো বলে আমাকেও কি তাই হতে হবে? বিয়ে করে এমন কিছু মাথা কিনে নাওনি, তোমার ছাঁচে আমি চলবো কেন? বোঝো অবস্থা। এবার অবশ্য পিকলুই ল্যাঠা সামলাচ্ছে। নেমন্তন্ন, খরচাপাতি, ডেকোরেটর, কেটারার সব মাতৃদায় বলে কথা। প্রিয়ব্রত চেয়ারে হেলান দিলেন, ভাববাচ্চে প্রশ্ন ছুড়লেন, খাওয়া দাওয়া কি হচ্ছে? সব্বাইকে কি পাত পেড়ে? অনেকেই শ্রাদ্ধ বাড়িতে খায় না, তবে ব্যবস্থা তো সবার জন্যই রাখতে হবে। অনর্থক অপচয়। লটে প্যাকেট সিস্টেম করতে পারতে। মা যে প্যাকেট ম্যাকেট পছন্দ করতো না বাবা, বলতো কাউকে ডাকলে পেট ভরে খাওয়াবি, অন্তত আমার কাজে লোকের হাতে রাধাবল্লভী আর মিষ্টির বাক্স ধরিয়ে দিস না। শ্রাদ্ধ কি ফুর্তি ফার্তার অনুষ্ঠান যে গান্ডে পিণ্ডে গেলাতে হবে? লোকজন শ্রাদ্ধবাসর থেকে বেরিয়ে গাঁও গাঁও ঢেকুর তুলতে তুলতে রান্নাবান্না নিয়ে আলোচনা জুড়ছে। দৃশ্যটাই কি অশালীন, ভাবলেও প্রিয়ব্রতর বিবমিষা জাগে। কিন্তু কি আর করা, সরমার চিন্তাভাবনা চিরদিন উল্টো খাতে বইল যে। যত সব কুনিয়ম কুয়াচারের ঠুলি পড়ে রইল চোখে। আর ছেলে তো এখন মাতৃভক্ত রামপ্রসাদ। জীবৎকালে মাকে নিয়ে ভাবুক চাই না ভাবুক, এখন সে মার কোনো স্বাদ অপূর্ণ রাখবে না। প্রিয়ব্রত চুপ করে রইলেন। কথা বাড়ানো মানেই তো মিছিমিছি অপ্রিয় হওয়া। সরমার মতো মিঠে মিঠে বুলি তো তাঁর আসে না। দুর্মুখ বদনামের ধ্বজা নয়ার নাই ওড়ালেন। রুনি চা এনেছে এতক্ষণে। বারান্দায় বেতের চেয়ার দুটোর সঙ্গে একটা বেঁটে টেবিল রাখাই থাকে, তার উপর ট্রে নামিয়ে কাপ তুলে দিল বাবা আর ভাইকে, নিজেও নিয়েছে। প্রিয়ব্রতকে জিজ্ঞেস করল, তোমায় বিস্কুট দেব বাবা? প্রিয়ব্রত যেন শুনতে পেলেন না, হঠাৎই ঈষৎ অন্যমনস্ক। এক দৃষ্টে ট্রেখানা দেখছেন। হাতলওয়ালা, বাঁশের তৈরি। বছর 5 আগে হ্যান্ডিক্রাফটসের মেলা থেকে কিনেছিল সরমা। কেনাই সার, প্রাণে ধরে একদিনও ব্যবহার করেনি। এমন আরও যে কত শৌখিন জিনিস পড়ে আছে থরে থরে আনকোড়া। কী যে উদ্ভট শখ! যে জিনিস কাজেই লাগবে না, কেন যে তার পিছনে পয়সা নষ্ট। সরমা অবশ্য এ ব্যাপারে কোনো তর্কে যেত না, হাসত মিটিমিটি। কেন যে হাসত! বাড়িতে এখন লোক আসছে হরদম, চাটা মিষ্টিটা দিতে হচ্ছে। তাই বুঝি কাচ আলমারি থেকে বস্তুটি বার করে ফেলেছে রুনিরা। কদিন হাতে হাতে ঘুরে পালিশটা একটু চটে গেছে কি? দেখে কি খারাপ লাগছে প্রিয়ব্রতর? কষ্ট হচ্ছে? প্রিয়ব্রত বুঝতে পারছিলেন না ঠিকঠাক। শুধু একটা চোরা অস্বস্তি টের পাচ্ছেন বুকে। সরমার জিনিসপত্রের ওপর মায়াটা কি তার মধ্যে সংক্রামিত হলো? রুনি ফের ডাকছে, কি গো বাবা, দেব বিস্কুট? ছোট্ট একটা শ্বাস ফেললেন প্রিয়ব্রত। না, বিকেলের প্রথম চাটা আমরা তো শুধুই খাই রে।
আমরা খাই শব্দ দুটো যেন দোল খেয়ে গেল বারান্দায়। বাতাস যেন কেঁপে উঠল একটু। পিকলুর মুখে পলকা ছায়া, রুনির চোখে মেঘের আভাস। ভারী গলায় রুনি বলল, তোমায় চা দিতে বোধহয় একটু দেরি হয়ে যায় বাবা, তাই না? ঠিকই আছে, তোরা কাজকর্মে ব্যস্ত। বুঝতে পারছি, কদিন ধরে তোমার খুব অনিয়ম হচ্ছে। প্রিয়ব্রত এবার আর জবাব দিলেন না। কী বা বলবেন? অনিয়মকেই তো নিয়ম করে নিতে হবে এখন থেকে। অনভ্যাসকে অভ্যাস। পিকলুর মোবাইল বেজে উঠেছে। ক্ষুদে যন্ত্রটা কানে চেপে গ্রিলের ধারে উঠে গেল পিকলু। অফিসের ফোন। চোস্ত ইংরাজিতে কথা চলছে। এখানে আশা ইস্তক মাঝে মাঝেই ফোনাফুনি চলছে অফিসের সঙ্গে। আপনা আপনি ভুরু কুঁচকে গেল প্রিয়ব্রতর। কি চাকরি, মা মরলেও নিস্তার নেই। ফোনালাপ শেষ করে পিকলু ফিরল চেয়ারে। ফুলস্কেপ কাগজটা ভাঁজ করে কোলের ওপর রাখল। সহজ সুরে জিজ্ঞেস করল, আমার গ্যাঁড়া দুটো কোথায় গেল রে দিদি? অনেকক্ষণ সারা শব্দ নেই। চা শেষ করে কাপ ট্রেতে রাখছিল রুনি। হেসে বলল, পুচকুন তো এই সবে ঘুমোলো। সারা দুপুর যা দস্যিপনা করল, বাপস। আর আমার বড়টি কী করছেন? সে যথারীতি টিভির সামনে পোগো চ্যানেল। উফ, ছেলেটার বড্ড টিভির নেশা হয়েছে। স্কুল থেকে ফিরে জামা জুতো পর্যন্ত ছাড়ে না, রিমোট নিয়ে বসে যায়। সুপর্ণার সঙ্গে তো রোজ এই নিয়ে লাগে। এই একটা ভাইস থেকে আমি কিন্তু বেঁচে গেছি। ঝুমুরটার কোনো কালই টিভির নেশা ছিল না। এখন বড়জোর এক আধটা গানের প্রোগ্রাম দেখে, কিংবা কুইজ টুইজ, বাস। তার জন্যই ওর ব্রেনটা এত শার্প। সে আমাদের রাজাও খুব বুদ্ধিমান। পুচকুনকে সেদিন কি সুন্দর করে বোঝাচ্ছিল, ঠাম্মা আকাশে চলে গেছে, ঠাম্মা আর ফিরবে না, ঠাম্মা এখন তারা হয়ে গেছে। মৃত্যু ব্যাপারটাকে ও নিজের মতো করে বুঝে নিয়েছে। পিকলুর মুখে আবার ছায়া। ধরা ধরা গলায় বলল, একমাত্র আমারই মগজে ঢুকছে না, মা কি করে হঠাৎ নেই হয়ে গেল। আনবিলিভেবল। সেদিন মাঝরাত্রিরে যখন জামাইবাবুর ফোনটা পেলাম, দিদি তুই ভাবতে পারবি না, উই ওয়্যার সো স্টান্ড। সুপর্ণা তো সঙ্গে সঙ্গে সুটকেস গোছাতে শুরু করলো। আর আমি থ্রু আউট দ্য নাইট ঠাই বসা। নিজেই নিজেকে বারবার বলছি, খবরটা ভুল, খবরটা ভুল। আমার তো এখনও বিশ্বাস হয় না। রুনি জোরে নাক টানল। মা ছাড়া এ বাড়ি আমি কল্পনাই করতে পারি না। বাবা যে কি করে এখানে একা একা থাকবে। কি যে তুই বলিস, বাবা একা থাকবে কেন? বাবা আমার সঙ্গে যাবে। পিকলু ঝুঁকে প্রিয়ব্রতর কবজি ছুঁল। কি যাবে তো? হু ফু নয়, তুমি আমার কাছে থাকবে। ফার্স্টলি, ফাঁকা বাড়িতে তোমার বাস করাটা আমরা অ্যালাউই করব না। সেকেন্ডলি, ব্যাঙ্গালোরের ক্লাইমেট তোমার খুব স্যুট করে, তুমি নিজেই দেখেছ। না গরম না ঠান্ডা, না ড্রাই না ওয়েট। আইডিয়াল প্লেস ফর ইয়োর এজ অ্যান্ড হেলথ। সরাসরি কথাটার প্রতিবাদ করতে পারল না প্রিয়ব্রত। গত 8 বছরে তিনি বার কয়েক গেছেন ব্যাঙ্গালোরে। প্রথমবার অবশ্য স্বেচ্ছায় নয়, সরমার জোড়াজুড়িতে। পিকলু তার আখের গোছাতে বাপ মাকে ফেলে কেটে পড়ল।
সে ডাকলেই অমনি ল্যাং ল্যাং করে ছুটতে হবে? প্রিয়ব্রত অন্তত সেরকম বাবা নন। তবে যাই হোক, গিয়ে পড়ার পর কিন্তু মন্দ লাগেনি। চমৎকার শহর, সুন্দর সুন্দর বাড়ি, অজস্র পার্ক, এখনও অনেক সবুজ আছে, বাতাসও মোটামুটি নির্মল। পুচকুন তখনও হয়নি। ছোট্ট রাজাকে নিয়ে সময় কেটেছে হু হু করে। তারপর থেকে তো মাঝে মধ্যেই ব্যাঙ্গালোর ভ্রমণ চলছে। গেলে সুপর্ণাও খুব যত্ন আত্তি করে। নাতি দুটো ফেরে পায়ে পায়ে। কিন্তু সে তো স্রেফ বেড়ানো, মেয়াদ 3 হপ্তা কি মেরে কেটে 1 মাস। যাওয়ার জন্য যার বেশি উৎসাহ, দিন 15 কাটলেই তারই যে পালাই পালাই রব। গোবিন্দর মার হাতে বাড়ি ছেড়ে এসেছি, কি হাল করে রেখেছে কে জানে। ইস, গোবিন্দটা মনে করে জল না দিলে গাছগুলো সব মরেই যাবে গো। না চালিয়ে পাম্পটা অচলই হয়ে গেল বোধ হয়। প্রিয়ব্রত তখন হাসতেন, ঠাট্টা জুড়তেন, বলতেন, স্বর্গে গিয়েও তুমি বাড়ির ভাবনায় 2 পা ছড়িয়ে কাঁদবে। কি আশ্চর্য! আজ সরমারি সেই উদ্বেগ বেজে উঠল তাঁর গলায়। তোর কাছে চলে গেলে আমার এই বাড়ির কি হবে? এটা কোনো প্রবলেমই নয় বাবা। আপাতত দিদি জামাইবাবুরা দেখাশোনা করুক, পরে ভেবেচিন্তে কিছু একটা করা যাবে। দেখি। এভাবে এড়িও না, আই এম সিরিয়াস। সুপর্ণাও তোমাকে একা রেখে যেতে রাজি নয়। নিয়মভঙ্গের পরের দিন ফিরছি আমরা। তোমারও প্লেনের টিকিট বুক করা হচ্ছে। সে কি, অমন হুট বলতে যাওয়া যায় নাকি? একটা আস্ত সংসার ফেলে রেখে পাকাপাকি। প্রিয়ব্রতর স্বরে খানিকটা অপ্রসন্নতা এসেই গেল। এমন চটজলদি সিদ্ধান্ত নেওয়া তাঁর ধাতে নেই। ভালোও লাগছে না। তিনি কি এখন বোচকা যে কাঁধে ফেলে দৌড়াতে হবে? পিকলু কিন্তু হাসছে। তোমার আবার সংসার কি? কিছু মনে করো না বাবা, সংসার তো ছিল মার। তুমি তো থাকতে পেইং গেস্টের মতো। বাজার করা ছাড়া কুটোটি পর্যন্ত তোমায় নাড়তে হয়নি। ওখানে তো তোমার সেই পরিশ্রমটুকুও থাকবে না। খাও দাও, ঘোরো, হাঁটো, চলো ফেরো, বইপত্র নিয়ে ডুবে থাকো, একেবারে তোমার মনের মতো লাইফ। দুদিকে মাথা নাড়লেন প্রিয়ব্রত। হয় না, হয় না। কারণটা ছেলেকে ঠিক বোঝাতেও পারছেন না। আরও যেন তাই অসহায় লাগছে নিজেকে। জাগতিক হিসেবে তাঁর তো চলে যাওয়াই শ্রেয়। তাঁর প্রেশার আছে, লাংসের অবস্থাও ভালো নয়। রাত বিরেতে অসুস্থ হয়ে পড়লে বিচ্ছিরি পরিস্থিতি হবে। মেয়ে জামাইয়েরও আতান্তর, কাজের লোকের ভরসায় পড়ে থাকা। তবু কোথায় যেন একটা বাজছে। কোথায় যে? রুনি বাবাকে দেখছিল, বোধহয় অনুমান করতে পারল প্রিয়ব্রতর দোলাচল। পিকলুর দিকে ফিরে বলল, শোন, অনর্থক তাড়াহুড়ো করিস না। বাবার মনটাকে একটু থিতু হতে দে। তোরা নিশ্চিন্তে চলে যা। আমি নয় কদিন এখন বাবার কাছে এসে থাকব। আর ঝুমুরের অ্যানুয়াল পরীক্ষা হয়ে গেলে আমরা তো সবাই ব্যাঙ্গালোর যাচ্ছি, তখন নয় বাবাও। পিকলু মাথা দোলালো। সেটাও অবশ্য মন্দ নয়। ইন দ্য মিন টাইম আমরা নতুন ফ্ল্যাটে শিফটও করে যাব। বাবাকেও মাল টানাটানির দক্ষ যজ্ঞে থাকতে হবে না। তোরা পজিশন পাচ্ছিস কবে? অরিজিনালি তো নভেম্বরে ডেট ছিল, তা সে ডেট তো কবেই পেরিয়ে গেছে। এখন বলছে 1 জানুয়ারি। আমি ধরে নিচ্ছি 15। দেরি করছে কেন? করছে,
কী সব কমপ্লিশন সার্টিফিকেট বাকি। তোদের হাউজিংয়ের লোকেশনটা ঠিক কোথায়? সাউথ ব্যাঙ্গালোরে তো? পুরো দক্ষিণ নয়, একটু পূব ঘেঁষা। আমাদের মেন অ্যাডভান্টেজ যেটা হবে, সুপর্ণার স্কুলটা খুব কাছে। সকালে অটো না পেলে হেঁটে মেরে দেবে। তবে আমার অফিস বা রাজার স্কুলের ডিস্টেন্স খুব কমছে না। সেই 8টা বাজতে না বাজতেই দৌড়। সেদিক দিয়ে বাবা আমরা বেশ আছি। তোর জামাইবাবুর অফিস, ঝুমুরের স্কুল খুব কাছাকাছি। এখন ঈশ্বর করুন মেয়েটার মাধ্যমিকের রেজাল্টটা যেন ঠিকঠাক হয়, ওকে যেন স্কুল না পাল্টাতে হয়। ঝুমুরকে নিয়ে তোর চিন্তা নেই, ও দারুণ রেজাল্ট করবে। অঙ্কে যা মাথা, ওটা বাপের ধারা পেয়েছে। লিটারেচারেও বাপকা বেটি, 1 নম্বরের ঢ্যাঁড়স। এবার ক্লাস 10-এ উঠলে ভাবছি টিউটার বদলাবো, অন্তত ইংরেজির। রাজাও ভাষা নিয়ে বেশ মার খাচ্ছে রে। স্পেশালি কন্নড়টা ও কবজা করতে পারছে না। পুচকুনটা কী করবে কে জানে। ওদের কিন্ডারগার্ডেনে বুঝি কন্নড় নেই? ওটাই তো বাঁচোয়া। সামনের বছর থেকে রাজার স্কুলে দেব, তখন হবে বাম্বু। মায়ের মৃত্যু, বাবার একা থাকার সমস্যা ছেড়ে ভাই বোন ঢুকে পড়েছে নিজেদের বৃত্তে। প্রিয়ব্রত অসুখী হলেন না, বরং যেন স্বস্তি পেলেন মনে মনে। উঠে পড়েছেন চেয়ার ছেড়ে। কোথায় চললে বাবা? অনেকক্ষণ বসে আছি হাঁটি, কোমরটা ছাড়াই। বাড়ির সামনেটায় ছোট্ট বাগান, প্রিয়ব্রত সরোমার নন্দন কানন। গেট পর্যন্ত মোরাম ঢালা। রাস্তার ডান দিকটা প্রিয়ব্রতর, বাঁ দিক সরোমার। ডাইনে ফুল, বাঁয়ে সবজি। বাড়ি করার পর জায়গাটা বহুকাল অযত্নেই পড়েছিল। ঝোপ আগাছা গজাতো, লোক ডেকে মাঝে মধ্যে কাটিয়ে ফেলা হতো, ব্যাস। চাকরি থেকে অবসর নেওয়ার পর প্রিয়ব্রতকেই প্রথম গাছগাছালিতে পেল। নার্সারি থেকে ভালো জাতের গোলাপ চারা এনে পুঁতলেন জমিতে। রথের মেলা থেকে এলো বেল ফুলের গাছ, এলো 3-4 জাতের জবা। শীতের মরশুমে ফুটল ডালিয়া, গাঁদা, চন্দ্রমল্লিকা। আহা, কি তাদের বাহার! সরমাও খুশি, পটাপট গাঁদা জবা ছিঁড়ছে আর ঠাকুরের পায়ে নিবেদন করছে। পুষ্পচয়নে প্রিয়ব্রত তীব্র বিরাগ। সরমার তাতে বয়েই গেল। দেবতার পুজোয় না লাগলে ফুল নাকি মূল্যহীন। রাজা সুপর্ণাকে নিয়ে পিকলু যেই ব্যাঙ্গালোর পাড়ি দিল, ফাঁকা বাড়িতে সরমার হাতে হঠাৎ লাল ঝান্ডা। খালি ফুল নেহি চলেগা, সবজি চাই সবজি চাই। সরমা যা চাইবে তা না হলে রক্ষে আছে। গোলাপ চারার ফাঁকে ফাঁকে বসে গেল লঙ্কার চারা, চন্দ্রমল্লিকার গায়ে বেগুন গাছ। প্রিয়ব্রত কপাল কুঁচকল, সরমাও রণংদেহী। অগত্যা শান্তি বজায় রাখতে বাগান হিন্দুস্থান পাকিস্তান। তোমার ভাগে যত খুশি উচ্ছে বেগুন পটল মূলো ফলাও, আমার বাগানে শুধু ফুলই ফুটবে। তুমি আমার ফুল ছোবে না, আমিও তোমার লেবু লঙ্কায় জিভ ঠেকাবো না। তা শেষ অবধি গোটা অবশ্য ধরে রাখতে পারেননি প্রিয়ব্রত। খেয়েছেন সরমার লেবু লঙ্কা ধনেপাতা, সঙ্গে 4টি টিপ্পনিও গিলেছেন। প্রিয়ব্রতর ফুলও পুটপাট চলে গেছে দেবতা শ্রীচরণে। সরমা নাকি মোটেই ছেড়ে না, গাছের তলা থেকে কুড়িয়ে আনে। বিভাজন রেখার মাঝ বরাবর দাঁড়িয়ে পুরনো কথাগুলো মনে পড়ছিল প্রিয়ব্রতর। গাছে কদিন জল পড়েনি। সরমার টমাটো লঙ্কার পাতারা ঝিম মেরে গেছে। প্রিয়ব্রতর মরশুমি ফুলের চারারাও ম্রিয়মাণ। বাগানের জন্য বাইরে একটা কল আছে, লম্বা রবারের পাইপ আটকানোই থাকে মুখে। কল খুলে পাইপ হাতে প্রিয়ব্রত ঢুকলেন সরমার এলাকায়। অস্বচ্ছন্দ পায়ে সিক্ত করছেন গাছগুলোকে। ঝুঁকে দেখলেন টমাটো গাছে ফল ধরেছে ছোট ছোট।
ভিজে পাতা পড়ন্ত সূর্যের আলো মেখে চিকচিক করে উঠল। পাতা বেয়ে জল ঝরছে টুপটাপ, অশ্রুবিন্দুর মতো। প্রিয়ব্রত বসে পড়লেন উবু হয়ে, আঙুল বুলিয়ে মুছে নিচ্ছেন জল। অচেনা স্পর্শে গাছটা কি চমকালো একটু, অবাক হলো। সুপর্ণা বারান্দায় ডাকছে। প্রিয়ব্রত ঘাড় ফেরালেন। জলখাবার খাবেন তো এখন? রাজা পুচকুনের জন্য সুজি বানাচ্ছি, দেব? সুজি? নোনতা সুজি? আপনি তো ভালোবাসেন। তা বাসেন বটে, তার এই নোনতা সুজিপ্রীতি নিয়েও কম কথা শুনিয়েছে সরমা। বানিয়েও দিত, আবার গজগজও করত। আজব লোক বাপু। ঝাল খাবার হলে চিল্লবে, তেল মশলা ভাজাভুজিতে নাক সিটকোবে, মিষ্টি মাছটা মুখে রোচে না। ওই ভ্যাস্তা ভ্যাস্তা মাদ্রাজি অখাদ্য গিলে কি সূর্যে পাও। প্রিয়ব্রত হয়তো মুখ ফসকে বলে ফেললেন, অত কথার দরকার কি? রেডির তেলে ভাজা চপসিঙাড়াই খাইও রোজ, তাই খেয়ে পেট পচিয়ে মরব। সঙ্গে সঙ্গে সরমার পাটকেলটা উড়ে আসবে। আমি তো তোমায় বিষ খাওয়াই। একটা বাতিগ্রস্ত লোকের ঘর করতে করতে আমার জিভেও বাদ ধরে গেল। সেই নোনতা সুজি বানাচ্ছে আজ পিকলুর বউ। কে জানে কেন তেমন একটা আসক্তি জাগল না প্রিয়ব্রতর। রুচি নেই, খিদে নেই, নাকি অন্য কিছু? আলগাভাবে বললেন, রাখা থাক, পরে খাবো। সুপর্ণা চলে যেতেই প্রিয়ব্রত আবার বাগানে মনোযোগী। জলসিঞ্চন সমাপ্ত করে ধুলেন হাত পা। সন্ধে নামছে, এবার শুরু হবে লোকজন আসার পালা। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, কারো না কারো পদধূলি পড়বেই। বিশ্রী, বড্ড বিশ্রী কাটে এই সময়টা। সান্ধ্য রুটিনের ছকটা জানা হয়ে গেছে প্রিয়ব্রতর। যে বা যারাই আসুক, প্রথমে খানিকক্ষণ বিষণ্ণতা বিরাজ করবে ঘরে। চলবে মৃদু স্বরে এলোমেলো স্মৃতিচারণ, সরমার গুণকীর্তন। তারপর এসে পড়বে দুটো চারটে মজার ঘটনা। সেই সূত্র ধরে অজস্র হাবিজাবি গল্প। হাসি উচ্ছ্বাসে ক্রমশ থই থই করবে গোটা বাড়ি। বাচ্চারা ছুটবে, খেলবে। সুপর্ণা আর রুনি ব্যস্ত সমস্তভাবে চা বানাবে বারবার। গোবিন্দর মাকে দিয়ে লুচি ফুচি ভাজাবে, প্লেটে মিষ্টি সাজাবে ঘন ঘন। শোক বদলে যাবে উৎসবে। আর সেই উৎসবের এক কোণে দুঃখী দুঃখী বোকা বোকা মুখে বসে থাকবেন প্রিয়ব্রত সঙের মতো। আজও ভিড় নেহাত মন্দ জমল না। চোখ মুছতে মুছতে উপস্থিত হলো সরমার পিস্তুত বোন, ফল মিষ্টি হাতে অরুণাদির ছেলে। ছেলের বউ, আঁচুবাচু মুখে রুনি যা ভাসুর। একজোড়া খুদে বাচ্চা নিয়ে পিকলুর বন্ধু আর পিকলুর বন্ধু স্ত্রী। রোজকার হাজিরাদার প্রিয়ব্রতর ভাইপো নান্টু তো আছেই। একটু রাতের দিকে আবির্ভূত হলো কেটারার। ছানার ডালনা, ফুলকপির সঙ্গে ধোঁকা তো হবেই। আরও একটা পদ রাখা যায় তা নিয়ে গবেষণা চলল কিছুক্ষণ। মৎস্যমুখে 4 রকম মাছ খাওয়াবে পিকলু, রুই, পাবদা, চিংড়ি আর ভেটকির ফ্রাই। রুনির বাসনা, মা চিতল মাছের মুইঠা বড় ভালোবাসত। পাবদার বদলে সেটাই পড়ুক পাতে। ঝিরিঝিরি আলু ভাজা বেশি উপাদেয় হবে না। সরমার প্রিয় গরম গরম বেগুনি, তাই নিয়েও আলোচনা চলল খানিক। বাড়ি ফাঁকা হতে হতে
9:30। নৈশাহাত চুকতে চুকতে 10:30। খাওয়া দাওয়ার পর বাড়ির সামনেটায় একটু পায়চারি করেন প্রিয়ব্রত। অভ্যাস। আজ আর বেরোলেন না। ঠান্ডা বাড়ছে। কানের কাছে খ্যাচর খ্যাচর করার মহিলাটি তো নেই, নিজে থেকে সাবধান হওয়া ভালো। ঘরে এসে বন্ধ করলেন জানলাগুলো। বসেছেন খাটে। সামনেই টেবিলে এলোমেলো বই ছড়ানো। শরদিন্দু অমনিবাসটার ওপর ছোট একটা ছবি, পোস্টকার্ড সাইজে সরমা, বছর 7 আগে তোলা, জামাইয়ের ক্যামেরায়। বারান্দায় চেয়ারে শাশুড়ি ঠাকুরন রাজেন্দ্রাণীর মতো বসে। না বাঁধানো ছবি অ্যালবামে ছিল, বার করে এখন বইয়ের উপর দাঁড় করানো হয়েছে। সামনে প্লেটে 2খানা কালাকাঁদ, ছোট গ্লাসে জল। সম্ভবত পুত্রবধূ খেতে দিয়ে গেছে শাশুড়িকে। ধূপও জ্বালিয়েছিল শরদিন্দুর ওপরে, ছাই ঝরে ঝরে মলাটখানা ধূসর। দৃশ্যটায় প্রিয়ব্রত বেশ মজা পেল। সারাটা জীবন সরমা গল্পের বইয়ের ছায়া মাড়ায়নি। প্রিয়ব্রতর পড়াশুনোর অভ্যাসটাকে ব্যঙ্গই করে গেছে শুধু। এখন আর বুলি ফুটছে না তো, তাই ছাই ঝরিয়ে ঝাল মেটাচ্ছে। ভাবছে এতেই যদি প্রিয়ব্রতকে চটানো যায়। প্রিয়ব্রতর ঠোঁটের কোণে চিলতে হাসি ফুটল। কি বিচিত্র এক সম্পর্ক! 42টা বছর তাঁরা একত্রে কাটালেন, অথচ কোথাও তাদের মিল ছিল না। না স্বভাবে, না চলনে বলনে, না রুচিতে, না বিশ্বাসে। তবু পাশাপাশি রয়ে গেলেন তো। তিনি কি অসুখী ছিলেন? কিংবা সরমা? এত অমিল, এত বিষাদ সত্ত্বেও একে অন্যের এত কাছাকাছি থাকা যায় কোন জাদুতে? রুনি ঘরে ঢুকেছে। বাবার দৃষ্টি অনুসরণ করে মার ছবিটাকে দেখল ঝলক। 2 চোখ সহসা ভরে গেছে মায়ায়। কাছে এসে পিঠে হাত রাখল। তুমি মার বড় ছবিটা দেখেছ? নান্টু যেটা আজ বাঁধিয়ে দিয়ে গেল। মেয়ের কাছে ধরা পড়ে গিয়ে প্রিয়ব্রত অপ্রস্তুত। বিব্রত মুখে বললেন, ফ্রেমট্রেমগুলো তো বেশ ভালোই হয়েছে। ওটাই বোধহয় মার লাস্ট ছবি, তাই না? হ্যাঁ, পিকলু পুজোর সময় তুলেছিল। ছবিটা তোমার ঘরে রেখে যায়? কেন? বাইরের ঘরের টেবিলটা সেফ নয়। পুচকুনটা যা লাফালাফি করে, কখন হাত লেগে পড়ে ভেঙে যায়। পুচকুন কি এ ঘরে আসে না? প্রিয়ব্রত হেসে ফেললেন। শ্রাদ্ধের দিন অবধি টিকিয়ে রাখতে গেলে বরং কোনো আলমারির মাথায় তুলে রাখ। রুনি আর পিড়াপিড়ি করল না। একটু চুপ থেকে জিজ্ঞেস করল, ওষুধ খেয়েছ? এই খাবো। এক্ষুনি খাও। ওঠো, বিছানাটা করে দিই। খাট থেকে নেমে প্রিয়ব্রত টেবিলের ড্রয়ার খুললেন। হাতড়ে হাতড়ে বার করলেন ট্যাবলেটের স্ট্রিপ। ধাতব ফয়েল ছিঁড়ে বড়ি পুড়লেন মুখে। জল দিয়ে গিলছেন। চাদর ঝাড়াঝুড়ি করে মশারি টাঙাচ্ছিল রুনি। ছত্রিতে কোনটা লাগাতে লাগাতে বলল, কাল সকালে কিন্তু আমায় একবার বাড়ি যেতে হবে বাবা। তুই যে এখন কদিন থাকবি বললি? সে তো আছি। কালই বিকেলেই চলে আসবো ঝুমুরকে নিয়ে। ও, আসলে কি জানো তো, টানা 3 দিন ধরে আছি। আমার শাশুড়ি তো হ্যাল হ্যাল ঝ্যাল ঝ্যাল। মার মতো শক্তপোক্ত তো নয় যে এক হাতে সামাল দেবে। এদিকে কণাদের যা অফিসের চাপ, সে বেচারিও কোনো দিকে তাকাতে পারে না। গিয়ে সংসারটাকে আবার একটু সেট করে দিয়ে আসব। প্লাস ঝুমুরের স্কুলে
কাল একটা পেরেন্টস মিটিংও আছে, ওটা অ্যাটেন্ড করতেই হবে। বুঝলাম। কি? তুইও তোর পৃথিবীতে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছিস। প্রিয়ব্রতকে ঈষৎ ম্লান দেখালো। পিকলুরা চলে যাবার পর তুই এসে থাকবি কি করে? পার্মানেন্টলি হয়তো সম্ভব নয়, রুনি ইতস্তত করে বলল। তবে ঝুমুরের বড়দিনের ছুটিটা তো এখানে কাটাতেই পারি। ঝুমুরও খুব কান্নাকাটি করছে দিম্মার জন্যে, তোমার জন্যে। তারপর তো রেগুলার আসা যাওয়া করবই। সেই ভালো, দেখে টেখে যাস। রুনি চোখ কুঁচকে প্রিয়ব্রতর দিকে তাকিয়ে রইল একটুক্ষণ। বুঝিবা পড়তে চাইছে বাবার অভিমানটাকে। গলাটা একদম নরম করে বলল, বুঝতে পারছি বাবা, তুমি অ্যাবসলিউটলি একা হয়ে গেলে। তো কি আছে, অথর্ব তো হয়নি। বটেই তো, বড়জোর তো 2-2.5 মাস, তারপর তো তুমি পিকলুর কাছেই। ইচ্ছে হলে মাঝের কটা দিন আমার কাছে গিয়েও কাটাতে পারো। প্রিয়ব্রত উত্তর দিলেন না। ভালো লাগছে না কথা বলতে। আরও একটুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গেল রুনি। বাথরুম সেরে এসে প্রিয়ব্রত ঢুকে পড়লেন বিছানায়। সরমা চলে যাওয়ার পর পিকলু রুনি দুজনেই পাশে শুতে চেয়েছিল। প্রিয়ব্রত রাজি হননি, অস্বস্তি হয়। মশারি গুঁজে বেড সুইচ টিপে প্রিয়ব্রত নিভিয়ে দিলেন টিউবলাইট। গায়ে চাদর টেনে চোখ বুজেছেন। ঠিক তখনই কানের পাশে ফিসফিস। কি গো, কি ঠিক করলে, যাচ্ছ? প্রিয়ব্রত ঠোঁট নড়ল। কোথায়? ঢং, বোঝে না যেন। পিকলুর কাছে। প্রশ্নই আসে না। কারণটা জানতে পারি? অন্য কারো সংসারে থাকা আমার পোষাবে না। পিকলু অন্য কেউ হলো? বললাম তো, কাউকে আমি ডিস্টার্ব করতে চাই না। তোমার পিকলু, তোমার রুনি, কাউকে না। একেই বলে গোয়ার গোবিন্দ। এখানে তোমার দেখাশোনা কে করবে শুনি? ওই আবোদা গোবিন্দর মা? তা নিয়ে তোমার তো মাথা ঘামানোর দরকার নেই। বেইমানি করে কেটে যখন পড়েছ, কেটেই পড়ো। ইস রে, সে উপায়ও কি আছে আমার? বাতাসের শব্দ পাক খেতে লাগলো ঘরে। বাতাসের শব্দ নাকি প্রিয়ব্রতর নিজেরই হৃদয়ের ধ্বনি? দেওয়াল, দরজা, জানালা ফুঁড়ে ঘুরছে এ ঘরে ও ঘরে, ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে তিল তিল করে গড়ে ওঠা পুরনো সংসারটাকে। বারান্দার বেতের চেয়ারে গিয়ে বসল। দুলে দুলে নেমে যাচ্ছে বাগানে, ভাসছে, নাচছে। শীত শীত করছিল প্রিয়ব্রতর। আশ্চর্য একটা উষ্ণতাও যেন চাড়িয়ে যাচ্ছে সর্বাঙ্গে। প্রিয়ব্রত সরমার দিকে ফিরে শুলেন। এতক্ষণ শুনছিলেন সুচিত্রা ভট্টাচার্যের গল্প আছি।